আমার গল্পপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। আমি বললাম, বাবা ঘুমের মধ্যে অন্ধকার রুমে। আপনি আমার সাথে কি করছেন? বাবা বলল, মা পারুল, আজকে আমি তোমাকে একটা নতুন খেলা শেখাবো। আমি বললাম, বাবা এই রাতের বেলা আপনি আমাকে কোন ধরনের খেলা শেখাবেন? বাবা বলল, মা পারুল, এই খেলাটা রাতে খেলতে হয়, এটা দিনে খেলা যায় না। আমি বললাম, বাবা এটা আবার কেমন খেলা যা রাতে খেলতে হয়? বাবা বলল, মা পারুল, আমি তোমাকে এই খেলাটা শেখানোর জন্যই তো তোমার মায়ের কাছ থেকে এখানে চলে আসলাম। আমি বললাম, বাবা তাহলে চলো আমরা নতুন খেলা শুরু করি। তারপর বন্ধুরা বাবা আমাকে নতুন খেলা শেখাতে গিয়ে খালি রুমে একা পেয়ে আমার সাথে যা করল, তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই তোমাদের পায়ে ধরে বলি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, আজকের গল্পটি খুবই ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা শুনলে অনেক মজা পাবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তাহলে কথা না বাড়িয়ে চলো গল্প শুরু করি। আমি মাহমুদা আক্তার পারুল, আমার ডাক নাম পারুল। বন্ধুরা, গোপনীয়তা রক্ষা করার জন্য আমি আমার ছদ্মনাম ব্যবহার করলাম। আমার বর্তমান বয়স 20 বছর, কিন্তু আমি তোমাদেরকে যে গল্পটি বলব তখন আমার বয়স ছিল মাত্র 14 বছর। আমি বাংলাদেশের রাজধানী ঢাকায় থাকি। আমার জন্ম হয়েছে ঢাকায়, যদিও আমার দেশের বাড়ি নোয়াখালীতে। সেখানে আমার দাদা দাদি থাকেন। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে আমার নিজের বাবা মাত্র 14 বছর বয়সেই আমার জীবনের প্রথম ছন্দপতন ঘটেছিল। তখন কিন্তু বন্ধুরা আমি খুব একটা বেশি বুঝতাম না। বাবার আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতাকে অন্যরকম চোখে দেখতাম। আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল মোট 4 জন: বাবা, মা, আমি এবং আমার ছোট্ট বোন। আমি আমার পরিবারের বড় মেয়ে। সেই হিসেবে সবাই আমাকে অসম্ভব আদর, স্নেহ, ভালোবাসা দেয়। বিশেষ করে বাবা আমাকে অনেক ভালোবাসত, অনেক স্নেহ করত, অনেক আদর করত। বাবার ভালোবাসা বন্ধুরা ভোলার মতো নয়। কিন্তু আমার বাবা সে রকম ছিল না। আমার বাবার ভালোবাসাটা একটু ভিন্ন ছিল, যা অন্যান্য বাবাদের মতো ছিল না। আমার বাবা যখন আমাকে স্নেহ করত, আমাকে আদর করত, তখন আমি কিছুটা অবাক হতাম। কারণ আমার বাবার স্নেহ করা বা আদর করাটা সাধারণ কোনো বাবার মতো ছিল না, একটু ভিন্ন রকম ছিল। আমার নিজের বাবা বলেই আমি ভয়ে কিছু বলতাম না। আমি মনে করতাম প্রত্যেক বাবাই মনে হয় মেয়েকে এভাবেই ভালোবাসে, এভাবেই স্নেহ করে। একদিন বিশেষ কোনো অনুষ্ঠান উপলক্ষে আমাদের বাড়িতে অনেক মেহমান আসলো। সেদিন সন্ধ্যার পর রাতের খাবার শেষে আমরা বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে খোশ গল্পে মেতে উঠলাম। পরে যে যার রুমে চলে যাচ্ছিল। সকলেরই কথা যে ঘুমানোর সময় হয়েছে। আমরা আমাদের নির্ধারিত রুমে এসে ঘুমানোর আয়োজন করছি, মেহমানদের জন্যে আর কোনো রুমের বন্দোবস্ত না থাকায় মেহমানদেরকে অন্য রুমে জায়গা দিয়ে বাবা আমাদের রুমে নিজের জন্য বিছানা করে নিল, আর মা আমাদের অন্যান্য মহিলা মেহমানদের নিয়ে অন্য রুমে শুইল। আমার 12 বছরের ছোট্ট বোন মুন্নিকে পাশে নিয়ে মেঝের উপর বিছানা পেতে ঘুমানোর ব্যবস্থা করলাম আমি। বাড়িতে প্রচুর মেহমান থাকায় জায়গার পরিমাণ খুব কম ছিল, যে কারণে বাবা, আমি এবং আমার ছোট বোন আমাদের রুমের ফ্লোরে বিছানা করে একসাথে ছিলাম। আমার বাবা 40 মধ্য একজন মধ্যবয়স্ক লোক ছিলেন। আমার বাবা ছিল আদিম প্রকৃতির মানুষের মতো। তার গায়ে ছিল প্রচুর শক্তি। বন্ধুরা, সেদিন রাত যখন গভীর হলো, তখন আমি অনুভব করতে পারলাম যে ঘুমের মধ্যে কেউ আমার সাথে ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। রাতের অন্ধকারে কেউ আমার সাথে অন্য রকম আচরণ করার ফলে আমার ঘুম ভেঙে যায়, অন্ধকারের মধ্যে কোনো কিছু না দেখতে পারায়। আমি বললাম, কে কে ওখানে? তখন বাবা ঘুমের ভান করে শুয়ে রইল এবং পূর্বের জায়গায় গিয়ে স্বাভাবিক হয়ে গেল। আমি লাইট অন করে সেখানে কিছুই দেখতে পেলাম না। আমি ভাবলাম হয়তো আমি কোনো স্বপ্ন দেখছি, দুঃস্বপ্ন বটে। কিছুক্ষণ সজাগ থেকে আমি আবারও ঘুমিয়ে পড়লাম।
কিন্তু ঘুমের মধ্যেই আবার আমি সেরকম কিছু অনুভব করতে শুরু করলাম। আমি ভাবছিলাম হয়তো আমি কোনো স্বপ্ন দেখছি, বা বাজে স্বপ্ন দেখছি। এভাবে সারা রাত আমি ভয়ের মধ্যে কাটালাম। কেউ আমার সাথে ভিন্ন রকম কিছু করতে চায়, কিন্তু আমি সেটা বোঝার আগে নিখোঁজ হয়ে যায়। আমি ঘুম থেকে উঠে আর কিছুই দেখতে পাই না। এভাবে সারা রাত নির্ঘুম অবস্থায় আমার কাটল। আমি মনে মনে ভাবতে লাগলাম, এখানে তো আমি বাবা এবং আমার ছোট বোন ছাড়া অন্য কেউ নেই। তবে কি বাবা আমার সাথে? ছি ছি, আমি এসব কি ভাবছি? আমার বাবা এত খারাপ না যে তার মেয়ের সাথে ভিন্ন কিছু করার চিন্তাভাবনা করবে। হয়তো আমি কোনো দুঃস্বপ্ন দেখছি, নইলে এটা আমার মনের একটা কল্পনা। এভাবে মনের মধ্যে ভয় নিয়ে সারা রাত আমার কেটে গেল। পরের দিন সকালে মেহমানরা সবাই উঠল, আমরাও উঠলাম। সবাই মিলে সকালের নাস্তা করলাম। রাতের ব্যাপারটা আমার মন থেকে কোনোভাবেই সরেছিল না। মনে মনে ভাবতে থাকলাম, একই স্বপ্ন মানুষ কয়বার দেখে? কে এই ব্যক্তি যে আমার সাথে রাতে এরকম আচরণ করেছিল? ভাবতে ভাবতে আমার কোনো কিছুই ভালো লাগছিল না। শুধু এখানে তো বাবা, আমি আর আমার ছোট বোন ছাড়া আর কেউ ছিল না। তাহলে কে আমার সাথে এরকম করল? দুশ্চিন্তা, আমার কোনো কিছু ভালো লাগছে না। সারাটা দিন শুধু খালি আমি এই বিষয়টা নিয়ে চিন্তা করলাম। যদিও লোকটা আমার সাথে খুব বাজে আচরণ করার চেষ্টা করছিল, কিন্তু আমি সজাগ হয়ে যাওয়াতেই আবার তার অবস্থানে চলে গিয়েছিল, যে কারণে সে আমার বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে নাই। মনে মনে ভাবলাম, যাক, সেটা আমার কপাল ছিল। এই বিষয়টা নিয়ে চিন্তা করলে আর কোনো লাভ হবে না। বন্ধুরা, সেদিন আমাদের বাসার সকল মেহমান বিকেল বেলা চলে গেল। আমাদের বাসা একেবারে খালি হয়ে গেল। আমার মা একজন গৃহিণী। আমার মায়ের বয়সেই 34 কিংবা 35 হবে। কিন্তু আমার মায়ের শারীরিক অবস্থা তেমন একটা ভালো না। আমার বাবা অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু আমার মায়ের শরীরের অবস্থার কোনো উন্নতি হয়নি। এই জন্য আমার বাবা আমার মায়ের প্রতি খুব বিরক্ত। কেন জানি আমার কাছে মনে হলো, আমার বাবার যা প্রয়োজন তা আমার মায়ের কাছ থেকে পাইনি। সপ্তাহখানেক পর বন্ধুরা, একদিন রাতে যখন 12টা কিংবা 1টা বাজে, তখন আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হয়ে আসার জন্য। আমার মায়ের রুম এবং ওয়াশরুম পাশাপাশি। হঠাৎ করে আমার মা বাবা যে রুমে থাকে সেই রুম থেকে এক অদ্ভুত ধরনের আওয়াজ ভেসে আসছে। আমার কাছে মনে হলো কেউ যেন আমার মাকে মারছে। আমি খুব দ্রুত বাবা মায়ের রুমের দরজার পাশে গিয়ে আড়ি পেতে শোনার চেষ্টা করলাম, সেখানে কেউ আছে কিনা, বা কেউ আমার মাকে মারছে কিনা। বন্ধুরা, যখন আমি আমার বাবা মায়ের রুমের দরজার পাশে কান পেতে একটু ধ্যান করলাম, তখন আমি শুনতে পেলাম বাবা মাকে খুব বাজে ভাষায় বকছে। আমি ভাবলাম, এত রাতে বাবা আমাকে বকছে কেন? তখন আমি আরেকটু ধ্যান করে শোনার চেষ্টা করলাম, সেখানে বিষয়টা কি। তখন আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম বাবা মাকে বলছে, তুই আমার বউ, নামে মাত্র বউ। তোকে বিয়ে করেছি আজ থেকে 15-16 বছর হয়ে গেছে। তুই এখনো আমাকে একটি ছেলের সন্তান উপহার দিতে পারলে না। দিয়েছে তো 2টি মেয়ে, আর ছেলের সন্তানই আমি কি করে আশা করব? তোর সাথে তো আজকে 4-5 বছর ধরে আমার কোনো কিছুই হয় না। একদিকে তোর এত শারীরিক সমস্যা, অন্যদিকে আমার 2টো মেয়ে বড় হয়ে গেছে। এখন যদি আমি দ্বিতীয় বিবাহ করি, মানুষ কি বলবে? কিন্তু আমার তো মনে অন্য কিছু চাই। তারপরেও তোকে কতবার বলেছি আমাকে দ্বিতীয় বিবাহ করার অনুমতি দে, তাতেও তুই রাজি না। এখন আমি কি করে চলি? বল, আমি এখন কি করে চলি? আমার বাবার এরকম দোকানি কথা শুনে আমার মা তখন আস্তে আস্তে করে কাঁদতে শুরু করল। আমার মার কান্নার শব্দ আমার কানে ভেসে আসছে, আর এদিকে আমার বাবা আমার মাকে যা তা বলে যাচ্ছে। তারপর বন্ধুরা, আমি অনুভব করলাম বাবার আগে ক্রোধে দরজা খুলে মনে হয় ওয়াশরুমে আসবে। আমি বাবার দরজা খোলার উপস্থিতি টের পেয়ে আমি খুব দ্রুত আমার রুমে চলে আসলাম। আমি আমার রুমে এসে খুব দ্রুত শুয়ে পড়লাম। একটু পরেই বন্ধুরা, আমি শুনতে পেলাম বাবা আমার রুমের দরজায় এসে নক করছে, আর আমাকে ডাকছে, আর বলছে, মা পারুল, উফ তো একটু। আমি বাবার ডাক শুনে উঠলাম, উঠে এসে দরজা খুলে দিলাম। দরজা খোলার সাথে সাথেই বাবা আমাকে বলল, মা পারুল, তুমি কি এখনো ঘুমাওনি? আমি বললাম, জি বাবা, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম।
তখন বাবা আমাকে বলল, মা পারুল, আমার আজকে খুব একটা ভাল লাগছে না। তোমার মা একটু পরপর জোরে জোরে কাশি, যে কারণে আমার ঘুম হচ্ছিল না। তোমার মার এই রোগ মনে হয় ভালো হবে না। মা পারুল, তোমার মায়ের এই সমস্যার কারণে আমি আর ঘুমাতে পারছি না। তাই আমি সিদ্ধান্ত নিলাম, আমি আজকে তোমাদের পাশে থাকব। আমি বললাম, ঠিক আছে বাবা, তাহলে আপনি আমাদের পাশে শুয়ে থাকেন। বন্ধুরা, সেদিন আমার বাবা আমাদের পাশে শুয়েছিলেন। আমি শুয়েছিলাম বাবার বাম পাশে, আর আমার ছোট্ট বোন শুয়েছিল বাবার ডান পাশে। অর্থাৎ আমার বাবা আমরা দু বোনের মাঝখানে শুয়েছিলাম। এভাবে শুয়ে থাকতে থাকতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুমের মধ্যে গভীর রাতে হঠাৎ আমি অনুভব করলাম আমার সাথে কেউ ভিন্ন রকম কোনো কিছু করার চেষ্টা করছে। লোকটির সেই আচরণে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে বাবাকে আমার পাশে খুব বাজে অবস্থায় দেখতে পেলাম। তখন আমি বাবাকে বললাম, বাবা, আপনি আমার সাথে এসব কি করছেন? আপনার মেয়ের সাথে ঘুমন্ত অবস্থায় সব কিছু করার আগে আপনার বিন্দু পরিমাণ লজ্জাবোধ হয়নি? তখন বাবা আমাকে বলল, মা পারুল, তুই তো আমার বড় মেয়ে, তুই তো আমার কষ্টটা কিছু হলেও বুঝবি। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি তো তোমার সাথে খারাপ কিছু করছি না। আমি তো তোমার সাথে ঘুমের মধ্যে একটি মজার ধাঁধা খেলছি। আমি বললাম, বাবা, ঘুমের মধ্যে অন্ধকার রুমে আপনি আমার সাথে এটা কেমন ধাঁধা খেলেছেন? আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। বাবা বলল, মা পারুল, আজকে আমি তোমাকে একটা নতুন ধাঁধা খেলা শেখাব। আমি বললাম, বাবা, এই রাতের বেলা আপনি আমাকে কোনো ধরনের ধাঁধা খেলা শেখাবেন? বাবা বলল, মা পারুল, এই ধাঁধা খেলাটা রাতে খেলতে হয়, এটা দিনে খেলা যায় না। আমি বললাম, বাবা, এটা আবার কেমন ধাঁধা খেলা যারা রাতে খেলতে হয়? বাবা বলল, মা পারুল, আমি তোমাকে এই ধাঁধার খেলা শেখানোর জন্যই তো তোমার মায়ের কাছ থেকে এখানে চলে আসলাম। তারপর বন্ধুরা, বাবা আমাকে নতুন একটি মজার ধাঁধা খেলা শেখানোর জন্য নির্জন রাতে খালি রুমে বাবা আমার সাথে নতুন ধাঁধা খেলাটা কিভাবে খেলতে হয় তার প্রশিক্ষণ দিচ্ছিল। এমন সুন্দর আর মজার খেলা যা আমি আগে কখনো খেলিনি। আমি বললাম, বাবা, এটা আবার কেমন খেলা? এই খেলাটা তো প্রথম প্রথম অনেক কষ্ট হয়। বাবা বলল, মা পারুল, এটা একটা নতুন খেলা। এই খেলাটা প্রথম প্রথম একটু কষ্ট লাগে, তারপর খেলতে খেলতে আস্তে আস্তে অভ্যেস হয়ে যায় এবং পরবর্তীতে অনেক ভালো লাগে। তোমার অনেক ভালো লাগবে। পৃথিবীতে যত মেয়ে আছে সকল মেয়েই সাধারণত এই খেলাটা খেলে থাকে। ভবিষ্যতে তোমারও এই খেলাটা খুব ভালো করে খেলতে হবে, তাই তোমাকে আগে আমি এই খেলার প্রশিক্ষণ দিচ্ছি। বন্ধুরা, সেদিন সারা রাত আমি আর বাবা মিলে ওইরকম একটা নতুন খেলা খেলছিলাম, যে খেলার কারণে বাবার আমার মন দুটোই ভালো হয়ে গেল। আসলে বন্ধুরা, খেলাধুলা করা শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বন্ধুরা, পৃথিবীতে এমন এমন অদ্ভুত ধরনের খেলাধুলা আছে যা করলে মানুষের শরীর এবং মন স্বাস্থ্য সবই ভালো হয়ে যায়। তো এই খেলাটা নির্দিষ্ট একটা মাত্রা রয়েছে। এই খেলাটার খেলোয়াড়দেরও একটা মাত্রা রয়েছে, যা আমি আগে বুঝতাম না। তবে আমার ক্ষেত্রে খেলার সিস্টেম, খেলার ধরনটা ছিল স্বাভাবিক, কিন্তু খেলাটা ছিল একটু ভিন্ন রকম। যার হাতে আমার জীবনের প্রথম মাত্র 14 বছর বয়সে ছন্দপতন ঘটেছিল। বন্ধুরা, মানুষের জীবনে কিছু কিছু সময় এমন কিছু মুহূর্ত আসে যা কোনো মানুষ চাইলেও এড়িয়ে যেতে পারে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। যদিও আমি বাবার সাথে এরকম ধরনের খেলায় কোনো আগ্রহ ছিলাম না, কিন্তু পরিবেশ আর পরিস্থিতি আমাকে সেই রকম ধরনের আন্তর্জাতিক মানের খেলোয়াড় বানাতে বাধ্য করেছিল। যাই হোক বন্ধুরা, সবই আমার কপাল। তবে আমি প্রার্থনা করি তোমাদের জীবনে যাতে এরকম পরিস্থিতির পড়তে না হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের গল্পটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।